নমস্কার বন্ধুরা, আজকে টার্গেট সফলের তরফ থেকে আরেকটি ট্রান্সলেশন করা হবে। আপনারা পুরো প্রোগ্রামটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিতেও ভুলবেন না। ধন্যবাদ। আজকের যে অনুচ্ছেদটি ট্রান্সলেশন করা হবে সেটি গত 2018 সালের WBCS মেন এক্সামিনেশনে দেওয়া হয়েছিল। তো ট্রান্সলেশন করার আগে অনুচ্ছেদটা একবার ভালো করে পড়ে নেওয়া যাক। 1914 প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। ফ্রান্সের সীমান্ত ফ্ল্যান্ডার্সে বিস্তৃত বালি ও শালগম ক্ষেতের মাঝে ছিল যাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড। আর সেই নো ম্যানস ল্যান্ডেই সেবার বড়দিনে অদ্ভুত এক কাণ্ড দেখল গোটা বিশ্ব। বড়দিনে একরকম যুদ্ধবিরতি ঘোষিত হলো। ইংল্যান্ড ও জার্মানি দুই পক্ষের সেনা নিজ ট্রেঞ্চ থেকে বেরিয়ে এলো। দুই যুযুধান পক্ষের এই সম্মুখ সমরের মাঝ মধ্যিখানে আচমকা এক ইংরেজ সেনা বের করে ফেললেন একটি ফুটবল। এরপরেই বদলে গেল গোটা আবহ। সহসা বারুদ গন্ধ মাঝে জাগিয়ে তোলা হলো ফুলের আবহ, ওই সুবর্ণ গোলক। দুই পক্ষ তৎক্ষণাৎ দল করে একটি প্রাণখোলা ফুটবল খেলায় মগ্ন হলো। তারপর এমন অনেকগুলি খেলা হয়েছিল, কিন্তু এই প্রথম বেড়া ভাঙা আজও ইতিহাস। প্রথমে অনুচ্ছেদটাকে ছোট ছোট টুকরো করে নেওয়া যাক, ছোট ছোট পার্ট, ছোট ছোট সেন্টেন্সে। তো প্রথম সেন্টেন্সে কি? 1914 প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। তো 1914 যে কথা বলা হয়েছে, তাহলে সেন্টেন্সটি কি হবে? পাস্ট টেন্সে হবে। সেন্টেন্সটা আছে প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে। তুঙ্গ, তুঙ্গ মানে কি? মানে সর্বোচ্চ একটা, মানে যুদ্ধের গতি তখন প্রচন্ড ভয়াবহ অবস্থায়। তো এক্সট্রিম ব্যবহার করা যেতে পারে বা পিক স্টেজ ব্যবহার করা যেতে পারে। তো পিক স্টেজ ব্যবহার করাটা বেটার। তাহলে পুরো সেন্টেন্সটা হবে 1914 ইট ওয়াজ দ্য পিক স্টেজ অফ ওয়ার্ল্ড ওয়ার। যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, তো সাবজেক্টের ক্ষেত্রে আমরা একে বলা হয় প্রিপারেটরি ইট। আমরা একে ইট দিয়ে এই সেন্টেন্সটা করা হলো। যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, তখন আমরা হয় দেয়ার ইউজ করছি বা ইট ইউজ করছি। আপনারা দেখবেন যখন বলা হচ্ছে যে একটি সামান্য, এই জায়গা থেকে একটু সরে গিয়ে বলছি, যদি বলে যে বৃষ্টি পড়ছে, তো ইট ইজ রেনিং। কারণ বৃষ্টি পড়ছে এই বাক্যটাতে কোথাও আমরা সাবজেক্ট পাচ্ছি না বা সাবজেক্ট নেই, তো ইট ইজ রেনিং সিম্পলি। তো একে আমরা কি বলছি ইংলিশ ভাষায়? একে বলা হচ্ছে প্রিপারেটরি ইট। দ্বিতীয় সেন্টেন্সটি দেখে নেওয়া যাক। ফ্রান্সের সীমান্ত ফ্ল্যান্ডার্সে বিস্তৃত বার্লি ও শালগম ক্ষেতের মাঝে ছিল যাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড। তো এখানে যদি সেন্টেন্সটি ছিল, তো ছিল সেন্টেন্সটিতে, সেন্টেন্স যদি ছিল থাকে, তাহলে আমরা সকলেই জানি যে এটি পাস্ট টেন্সে হবে। এখানেও মূল যদি সাবজেক্ট দেখা যায়, তাহলে সাবজেক্ট নেই। একটু আগেই বলা হয়েছে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে যদি কোনো সাবজেক্ট না থাকে সেন্টেন্সে, তাহলে আমরা হয় দেয়ার ব্যবহার করি, নাহলে ইট ব্যবহার করি। এক এক শব্দগুলোর মানে একবার দেখে নেওয়া যায়। যাকে বলা হতো মানে তথাকথিত, তো সেখানে তথাকথিততে আমরা ইউজ করব সো কল্ড। বিস্তৃত, যার ইংলিশ হচ্ছে এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ। বার্লি, বার্লি থাকবে। শালগম, যার ইংলিশ হচ্ছে টার্নিপ। ক্ষেত, ক্ষেতের ইংলিশে আমরা ফিল্ডও ব্যবহার করতে পারি, তবে এক্ষেত্রে কর্নফিল্ডস ব্যবহার করে নেওয়া ভালো। কর্নফিল্ডস মানে যেখানে চাষবাস করা হয়, এখানে বলাই হচ্ছে বার্লি আর শালগমের ক্ষেত। তো সেন্টেন্সটা যখন শুরু হবে, তখন বাংলায় যে সেন্টেন্সটি আছে ঠিক তার উল্টো দিক থেকে শুরু হচ্ছে। যাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড, দেয়ার ওয়াজ আ সো কল্ড নো ম্যানস ল্যান্ড বিটুইন দ্য এক্সটেন্সিভ কর্নফিল্ডস অফ বার্লি অ্যান্ড টার্নিপ। কোথায় ছিল? ফ্রান্সের ফ্ল্যান্ডার্সে। ইন ফ্ল্যান্ডার্স অন দ্য ফ্রেঞ্চ বর্ডার।
এখানে একটি জিনিস ভালো বলে নেওয়া ভালো, ফ্ল্যান্ডার্স কিন্তু আলাদা কোনো দেশ নয়, এটা ফ্রান্সের একটি ডিস্ট্রিক্ট বলা যেতে পারে, এটা রাজ্য নয়, ডিস্ট্রিক্ট বলা যেতে পারে। মধ্যযুগে যদিও এটি একটি আলাদা দেশ ছিল ফ্ল্যান্ডার্স। চলে আসি পরের পার্টে। আর সেই নোম্যান্স ল্যান্ডেই সেবার বড়দিনে অদ্ভুত এক কাণ্ড দেখল গোটা বিশ্ব। গোটা বিশ্ব, দ্য হোল ওয়ার্ল্ড। কাণ্ড, আশ্চর্য এক কাণ্ড, a strange incident বা strange shoot। এবার দেখলো, এবার দেখার ইংলিশ আমরা কি ব্যবহার করতে পারি? সি, পাস্ট টেন্সে স। কিন্তু এখানে দেখা তো না, এটা হচ্ছে একটা প্রমাণিত ব্যাপার, মানে এমন কিছু একটা দেখলো যা প্রমাণ হয়ে তার নজির স্থাপন করলো, তাহলে সেক্ষেত্রে সঠিক ব্যবহারটি হবে উইটনেস। সি বা যাই হোক, সি, বিহোল্ড, এই সমস্ত ওয়ার্ডগুলো এখানে সঠিক নয়, ব্যবহার হবে উইটনেস। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে পুরো সেন্টেন্সটি হবে। তাহলে আমরা দেখে নিই, আর সেই নো ম্যানস ল্যান্ড, অ্যান্ড ইন দ্যাট নো ম্যানস ল্যান্ড the whole world witnessed a strange shoot at Christmas। একদম সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার তৈরি করা হয়েছে সেন্টেন্সটি। এরপরের সেন্টেন্সটি কি আছে? বড়দিনে একরকম যুদ্ধবিরতি ঘোষিত হলো। প্রথমে আমরা মানেটা জেনি। যুদ্ধবিরতির ইংলিশ হচ্ছে সিজ ফায়ার। যুদ্ধবিরতি হচ্ছে সিজ ফায়ার। ঘোষণা হওয়া, ডিক্লেয়ার। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা তো কারো দ্বারা হয়েছে, তো এখানে যে ভয়েসটি হবে অবশ্যই সেটি প্যাসিভ ভয়েস। পুরো সেন্টেন্সটি করতে হবে প্যাসিভ ভয়েসে। তো পাস্ট টেন্স প্যাসিভ ভয়েস আমরা কি জানি মোটামুটি? ফার্স্টে আসে অবজেক্ট, তারপরে আসে ওয়াজ বা ওয়ার মানে বি ভার্বটা, আর তারপরে থার্ড ফর্ম অফ ভার্ব। তো আমরা সেইভাবেই ইউজ করি এখানে। এখানে মেন অবজেক্ট হচ্ছে কাইন্ড অফ সিজ ফায়ার। ওয়াজ বা ওয়ার, অফকোর্স ওয়াজ। ডিক্লেয়ার্ড থার্ড ফর্ম, ডিক্লেয়ারের থার্ড ফর্ম হচ্ছে ডিক্লেয়ার্ড অ্যাট ক্রিসমাস। তাহলে পুরো সেন্টেন্সটা তাহলে কাইন্ড অফ সিজ ফায়ার ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাট ক্রিসমাস। পরবর্তী সেন্টেন্সটি, ইংল্যান্ড ও জার্মানি দুই পক্ষের সেনা নিজ ট্রেঞ্চ থেকে বেরিয়ে এলো। তো সেনা ইংলিশ আমরা আর্মি ব্যবহার করতে পারি, আর্মি ব্যবহার করি। আচ্ছা, দুই পক্ষের, তো আমরা লিখবো দ্য আর্মিস অফ বোথ ইংল্যান্ড অ্যান্ড জার্মানি। সেন্টেন্সটি এটিও পাস্ট ইনডিফিনিটে আছে, বেরিয়ে আসা, কেম আউট। একদম সোজাসুজি কেম আউট, সব থেকে সহজ ব্যবহার। তো সেন্টেন্সটি কি হবে? দ্য আর্মিস অফ বোথ ইংল্যান্ড অ্যান্ড জার্মানি কেম আউট অফ দেয়ার ট্রেঞ্চ। ট্রেঞ্চ নিজে একটি ইংলিশ শব্দ, তো ট্রেঞ্চকে কোনোভাবে বদল করতে হবে না, ট্রেঞ্চই রাখা যায়। পরবর্তী সেন্টেন্স, দুই যুযুধান পক্ষের ওই সম্মুখ সমরের মাঝমধ্যিখানে আচমকা এক ইংরেজ সেনা বের করে ফেললেন একটি ফুটবল। যুযুধান পক্ষের ইংলিশ বেলিজারেন্ট। সব থেকে ভালো ইংলিশ হবে এখানে বেলিজারেন্ট। আর বেলিজারেন্টের জায়গায় কমব্যাট্যান্ট ইউজ করা যায়। সম্মুখ সমরের ইংলিশ হচ্ছে কনফ্রন্টেশন। বের করা, একটি ফুটবল বের করে আনলেন। পুল আউট মানে হচ্ছে বের করা। তো আমরা যখন ইংলিশ বানাবো তো তখন ওই সম্মুখ সমরের মাঝে, ইন দি মিডল অফ কনফ্রন্টেশন বিটুইন দ্য টু বেলিজারেন্ট সাইডস, দুই যুযুধান পক্ষের ওই সম্মুখ সমরের মাঝমধ্যিখানে। আচমকা, সাডেনলি, তাহলে পুরো সেন্টেন্সটা হয়ে যাবে অ্যান ইংলিশ সোলজার সাডেনলি পুলড আউট এ সকার। সেন্টেন্সটাকে আরেকবার দেখে নেওয়া যাক। ইন দ্য মিডল অফ কনফ্রন্টেশন বিটুইন দ্য টু বেলিজারেন্ট সাইডস অ্যান ইংলিশ সোলজার সাডেনলি পুলড আউট আ সকার। একদম সিম্পল পাস্টে হয়েছে, পাস্ট ইনডিফিনিট ফরম্যাটে এই সেন্টেন্সটিকে তৈরি করা হয়েছে।
পরের সেন্টেন্সটি কি আছে? এরপরেই বদলে গেল গোটা আবহ সহসা। বদলে যাওয়ার ইংলিশ কি? বদলে যাওয়ার জেনারেলি আমরা ইংলিশ ব্যবহার করি চেঞ্জ। দুটো ওয়ার্ডই হয়, চেঞ্জও হয় আর ট্রান্সফর্মও হয়। গোটা আবহ, এখানে অ্যাটমসফিয়ার দেওয়া যেতে পারে, কিন্তু অ্যাটমসফিয়ারের থেকে এখানে বেটার হবে এনভায়রনমেন্ট, কারণ এখানে পরিবেশটা বদলে গেছে, তাই না? আর সেন্টেন্সটি অবশ্যই প্যাসিভ ভয়েসে হবে, পাস্ট টেন্স। প্যাসিভ ভয়েস মানে চেঞ্জ করা হয়েছে, নিজে নিজে তো চেঞ্জ হয়নি। তো সেন্টেন্সটা করা হচ্ছে আফটার দ্যাট দ্য হোল এনভায়রনমেন্ট ওয়াজ অ্যাব্রাপ্টলি ট্রান্সফর্মড। এখানে আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে, আমি চেঞ্জ কেন ব্যবহার করলাম না, ট্রান্সফর্ম কেন ব্যবহার করা হলো? এখানে ছোট্ট একটু বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। চেঞ্জ আর ট্রান্সফর্মের মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে। চেঞ্জ ইট মে বি পজিটিভ অর নেগেটিভ, কোনো কিছু খারাপ হওয়াকেও চেঞ্জ বলা যায়। ট্রান্সফর্মের গতি থাকে যদি তার সেন্স দেখা যায় সম্পূর্ণ একমুখী। যেমন কোনো একজন, যেমন দস্যু রত্নাকর বাল্মীকিতে পরিণত হয়েছিল, তো সেক্ষেত্রে এটা চেঞ্জ না, রত্নাকর ট্রান্সফরমেশন ঘটেছিল, তিনি উন্নততর অবস্থায় পৌঁছেছিলেন। তো পরের যে সেন্টেন্সটি যদি দেখেন, যে বারুদ গন্ধের মধ্যে ফুলের আবহ জাগিয়ে তোলা হয়েছিল, তো বারুদ গন্ধ একটি নেগেটিভ সেন্স, যা যুদ্ধ বা মৃত্যুকে দেখায়। সেখানে একটা সুন্দর শান্তির অবস্থা তৈরি হচ্ছে, তো অবশ্যই সেটা পজিটিভ থিঙ্কিং হবে। তো সেক্ষেত্রে চেঞ্জের থেকে বেটার ইউজ হবে ট্রান্সফর্ম। পরের সেন্টেন্সটি আছে সহসা বারুদ গন্ধ মাঝে জাগিয়ে তোলা হলো ফুলের আবহ। বারুদ গন্ধ, এখানে একটা কথা, গন্ধ ভালো গন্ধ বা দুর্গন্ধ, মানে সুগন্ধ আর দুর্গন্ধ। সুগন্ধ যদি হয় তাহলে সেটাকে ফ্র্যাগ্রেন্স বলা যেতে পারে, কিন্তু দুর্গন্ধের ক্ষেত্রে আমরা স্মেল ব্যবহার করি, অর্ডার থেকেও স্মেল বেটার দুর্গন্ধ বোঝাতে। তো গান পাউডারের গন্ধ মোটেও সুগন্ধের মধ্যে আসে না, তো স্মেল অফ গান পাউডার। জাগিয়ে তোলা, সাধারণ বাংলায় কি বলা যাবে, ওয়েক আপ, কিন্তু নয়, ফুল জাগ্রত করা, আবহাওয়াটাকে সুন্দর করে তোলা, সেটা জাগিয়ে। তো সেক্ষেত্রে বেটার ইংলিশ হবে অ্যারাউজ, যেহেতু সেন্টেন্সটি আছে পাস্ট, তাহলে হবে অ্যারাউজড। কিন্তু জাগিয়ে তোলা হয়েছিল মানে কারো দ্বারা হয়েছিল, সেই সোলজারই হয়তো জাগিয়ে তুলেছিল, তো এটাও প্যাসিভ ভয়েস হবে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। তো ফুলের আবহ, তো ফুল ইংলিশ অবশ্যই ফ্লাওয়ার, কিন্তু ফুলের আবহ আমরা অ্যান এনভায়রনমেন্ট অফ ব্লসম। তো একটু আগেই প্যাসিভ ভয়েসের রুলটা দেখানো হয়েছে, আমরা সেভাবেই করব। অ্যান এনভায়রনমেন্ট অফ ব্লসম ওয়াজ সাডেনলি অ্যারাউজড উইদিন দ্য স্মেল অফ গান পাউডার। পরের সেন্টেন্সটি, ওই সুবর্ণ গলক, এখানে একটি বিস্ময়বোধক চিহ্ন আছে, যেটাকে আমরা বলি নোট অফ এক্সক্লামেশন ইয়া এক্সক্লামেটরি সাইন। দুই পক্ষ তৎক্ষণাৎ দল গড়ে একটি প্রাণখোলা ফুটবল খেলায় মগ্ন হলো। ওই সুবর্ণ গলক, দ্যাট গোল্ডেন স্ফিয়ার। দুই পক্ষ, বোথ দি সাইডস, তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি, ইনস্টেনিয়াসলি, দুটোই ঠিক। দল গড়া, তো প্রথমে দল গড়লো, তো ফর্মড দেয়ার রেসপেক্টিভ টিমস। প্রাণখোলা ফুটবল খেলায় মগ্ন হলো, এখানে মগ্ন হওয়ার ইংলিশ এনগ্রস। তো মগ্ন করা এনগ্রস, তো এখন মগ্ন হওয়া হয় তাহলে সেটা আবার প্যাসিভ ভয়েসে হয়ে যাবে। তো প্রথমে আছে দুই পক্ষ তৎক্ষণাৎ দল গড়া, তো দল গড়া হলো, সেন্টেন্সটা করে দিই, বোথ দ্য সাইডস ইনস্ট্যানিয়াসলি ফর্ম দেয়ার রেসপেক্টিভ টিমস, একটি প্রাণখোলা ফুটবল খেলায় মগ্ন হলো। অ্যান্ড ওয়ার এনগ্রসড, মানে প্যাসিভ ভয়েসে, ওয়ার এনগ্রসড ইন অ্যান ওপেন ফুটবল ম্যাচ। বোথ দ্য সাইডস, এটা প্লুরাল, বোথ দ্য সাইডস সাবজেক্ট হিসেবে আসছে, বোথ দ্য সাইডস ইনস্ট্যানিয়াসলি ফর্ম দেয়ার রেসপেক্টিভ টিমস অ্যান্ড বোথ দ্য সাইডস ওয়ার এনগ্রসড ইন অ্যান
ওপেন ফুটবল ম্যাচ। বোথ দ্য সাইডস প্লুরাল ফর্ম, সেই জন্য ওয়াজ না হয়ে এখানে প্যাসিভ ভয়েসে ওয়ার হয়ে গেল। পরের সেন্টেন্সটি আছে, তারপর এমন অনেকগুলি খেলা হয়েছিল। তারপরের ইংলিশ দেন হতে পারে, তবে এখানে ভাবের জন্য ব্যবহার করা যেতে পারে সিন্স দেন। এখানে যেহেতু সাবজেক্ট বলে কিছু নেই, তো কিছুক্ষণ আগেই আমি বলেছি যে যখন কোনো সাবজেক্ট থাকবে না কোনো সেন্টেন্সে, তখন আমরা হয় দেয়ারকে ব্যবহার করব বা ইটকে ব্যবহার করব। তো সেক্ষেত্রে দেয়ারকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর ইটকে বলি প্রিপারেটরি ইট। অনেকগুলি খেলা, তো মেনি সাচ গেমস। পুরো সেন্টেন্সটা হবে, যদি এটাকে পাস্ট টেন্সে করে নেওয়া যায়, দেয়ার ওয়ার মেনি সাচ গেমস। মেনি সাচ গেমস প্লুরাল, মেনি সাচ গেমসের জন্য এটা ওয়াজ হলো না, এটা ওয়ার হলো। দেয়ার ওয়ার মেনি সাচ গেমস হেল্ড সিন্স দেন। অনেকগুলি খেলাই অনুষ্ঠিত হয়েছিল তারপর থেকে। দেয়ারের ব্যবহার নিয়ে একটা কথা বলা হয় যে দেয়ার কখনো ঠিক করে না যে পরবর্তী যে ভার্বটা, যে অক্সিলারি ভার্বটা ব্যবহার হবে তা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, মানে যা ওয়াজ হবে না ওয়ার হবে, বা ইজ হবে না আর হবে। তো অবশ্যই এটা থার্ড পার্সনে ব্যবহার হয়, দেয়ারের ব্যবহারটা অবশ্যই থার্ড পার্সন। যেমন একটা উদাহরণ দেখে নেওয়া যাক, যে বাগানে অনেক আম গাছ আছে। বাগানে অনেক আম গাছ আছে, তো বাগানে অনেক আম গাছ, অনেক আম গাছ অবশ্যই প্লুরাল হবে, এটা কখনোই সিঙ্গুলার হতে পারে না। তো এই অনেক আম গাছের দ্বারাই ঠিক হবে কি দেয়ারের পরে কোন অক্সিলারিটা বসবে। তো দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ ইন দ্য গার্ডেন। তো এখানে মেনি ম্যাঙ্গো ট্রিজ হলো, তার জন্য আর হয়ে গেল, ইজ হলো না। ঠিক একই রকম আরেকটি সেন্টেন্স নিয়ে নেওয়া যাক। যেমন ধরা যাক একটা সেন্টেন্স নেওয়া হলো, দেয়ার ইজ এ লার্জ ট্রি ইন দ্য গার্ডেন। বাগানে একটি বড় গাছ আছে। তো একটি বড় গাছটি অবশ্যই সিঙ্গুলার হবে, দেয়ারের পরে ইজ ব্যবহার হয়েছে। তো দেয়ারের ব্যবহারের সময় এই কথাটি ভালো করে মাথায় রাখবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন ব্যবহার হয়, অবশ্যই আমি পরে একটি ভিডিও বানাবো যেখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং প্রিপারেটরি ইটকে নিয়ে আরো বিস্তারিতভাবে বোঝানো হবে। তাহলে কিন্তু সবসময় সর্বক্ষেত্রে যেমন ইজের পরে মানে অক্সিলারির পরে যে ফ্রেজটা বা ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে তা কিন্তু ঠিক করে যে দেয়ারের পরে ভার্ব অক্সিলারিটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এবার আসি শেষ সেন্টেন্সটাতে। শেষ সেন্টেন্সটি কি আছে, কিন্তু এই প্রথম বেড়া ভাঙা আজও ইতিহাস। এই বেড়া ভাঙা, বেড়ার ইংলিশ হয় ফেন্স, কিন্তু এখানে কি ফেন্স হবে আদৌ? ফেন্স হবে না, কারণ এটা একটা বাউন্ডারি, দুটো দেশ। প্রথম কথা হচ্ছে জার্মানি আর ইংল্যান্ডের মধ্যে কোনো সীমানা নেই, কোনো বর্ডার নেই। তো এই বেড়া ভাঙাটা কিছুটা রূপক অর্থেই ব্যবহার হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রথমের ইংলিশ আমরা ফার্স্ট দিতে পারি, কিন্তু এখানে ফার্স্টের থেকে যেটা উপযুক্ত ব্যবহার হবে সেটা হচ্ছে মেইডেন। সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। এই জন্যই প্রেজেন্ট ইনডিফিনিটে কি এটা আজও ইতিহাস, আজও ইতিহাস প্রেজেন্ট সেন্সেই আসছে। তো আমরা যদি সেন্টেন্সটিকে বানাই, বাট দিস মেইডেন ইনসিডেন্ট, প্রথম ঘটনা, মেইডেন ইনসিডেন্ট অফ ব্রেকিং দ্য ওয়াল is still a history. তো পুরো ট্রান্সলেশনটা আমরা একটু দেখে নিই। 1914, it was the peak stage of World War I. There was a so-called no man's land between the extensive cornfields of barley and turnip
in Flanders on the French border. And in that no man's land, the whole world witnessed a strange shoot at Christmas. A kind of ceasefire was declared at Christmas. The armies of both England and Germany came out of their trenches in the middle of confrontation between two belligerent sides. An English soldier suddenly pulled out a sucker. After that, the whole environment was abruptly transformed. An environment of blossom was suddenly aroused within the smell of gunpowder. That golden sphere, both the sides instantaneously formed their respective teams and were engrossed in an open football match. There were many such games held since then, but this maiden incident of breaking the wall is still a history. তো আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ। যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন পাঠাবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।